গুড ইভিনিং স্টুডেন্টস। আগের দিন আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জেনেছি। আজকে সেই পৃথিবীর অভ্যন্তরভাগের অল্প কিছু কিছু ছোট ছোট অবজেক্টিভ নোটস দেবো, সেগুলো তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে? প্রাকৃতিক ভূগোল। আচ্ছা, 1 নম্বর, উইশার্ট গুটেনবার্গ বিযুক্তি। উইশার্ট গুটেনবার্গ বিযুক্তি। আবিষ্কর্তাকে? দুই জার্মান বিজ্ঞানী, বেনো গুটেনবার্গ এবং উইশার্ট। দুই জার্মান বিজ্ঞানী উইশার্ট এবং বেনো গুটেনবার্গ দুই নম্বর, মোহরভিসিক বা মোহ বিযুক্তি। মোহরভিসিক বা মোহ বিযুক্তি রেখা। এই কাল্পনিক রেখাটা কে আবিষ্কার করেন? যুগোস্লাভিয়ার বিজ্ঞানী যুগোস্লাভীয় বিজ্ঞানী অ্যান্ড্রিজা মোহরভিসিক। অ্যান্ড্রিজা মোহরভিসিক। সালটা হচ্ছে 1909 খ্রিস্টাব্দ। তাহলে এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি কি, উইশার্ট গুটেনবার্গ বিযুক্তি, দুইজন জার্মান বিজ্ঞানী, একজন হচ্ছে উইশার্ট এবং একজন হচ্ছে বেনো গুটেনবার্গ। আর মোহরভিসিক বা মোহ বিযুক্তি হচ্ছে ইউগোস্লাভিয়ার বিজ্ঞানী অ্যান্ড্রিজা মোহরভিসিক। তাহলে দেখা যাচ্ছে এই যে নামগুলো দিয়েই কিন্তু এই বিযুক্তিগুলির নামকরণ করা হয়েছে, মানে যারা আবিষ্কারক বা আবিষ্কারকর্তা তাদের নাম অনুসারে এই বিযুক্তিগুলির বা এই কাল্পনিক রেখাগুলির নামকরণ করা হয়েছে। নেক্সট আসছি, বোর্ডটা মুছে দিচ্ছি। কলোরাডো বিযুক্তি। অস্ট্রীয় ভূপদার্থ বিজ্ঞানী
ভূপদার্থ অস্ট্রীয় ভূপদার্থবিজ্ঞানী ভিক্টর কনরাডো। ভিক্টর কনরাডো ভিক্টর কনরাডো এই কনরাডো বিযুক্তির আবিষ্কারকর্তা, তাই কনরাডো বিযুক্তির নামকরণটা হয়েছে এই ভিক্টর কনরাডোর নাম অনুসারে, কনরাডো বিযুক্তি রেখা। এটা হচ্ছে 1925। 4 নম্বর, কনরাডো বলা হয়, আবার অনেক সময় কনরাড বিযুক্তিও বলা হয়। রেপিত্তি বিযুক্তি। রেপিত্তি বিযুক্তি ভূবিজ্ঞানী রেপিত্তি মানে এই মানে ভূবিজ্ঞানী রেপিত্তি এই রেপিত্তি বিযুক্তিটি আবিষ্কার করেন, তাই ওনার নাম অনুসারে এই বিযুক্তির নামকরণ হয়েছে রেপিত্তি বিযুক্তি। 5 নম্বর, লেম্যান বিযুক্তি। লেম্যান বিযুক্তি ডেনমার্কের ভূমিকম্পবিদ বা ডেনমার্কীয় ভূমিকম্পবিদ। ডেনমার্কীয় ভূমিকম্পবিদ নাম হলো ইঙ্গে লেম্যান। ইঙ্গে লেম্যান। আচ্ছা, ইঙ্গে লেম্যান হলেন ডেনমার্কীয় ভূমিকম্পবিদ। তিনি এই লেম্যান বিযুক্তিটি আইডেন্টিফাই করেন এবং তার নাম অনুসারে এই বিযুক্তির নাম হয় লেম্যান বিযুক্তি। ঠিক আছে, এই ছোট 5টা অবজেক্টিভ টাইপ ছিল, এগুলো ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষাতে কিন্তু এগুলো আসতে পারে। এরপর আমরা চলে যাব নেক্সট পড়াতে। ওটা মুছিয়ে দিই। আচ্ছা, পরের পার্ট রয়েছে সমস্থিতি, মানে আমরা আজকে পড়ব সমস্থিতি বা আইসোস্ট্যাসি। সমস্থিতি বা আইসোস্ট্যাসি। আচ্ছা, সমস্থিতি বা আইসোস্ট্যাসি কি? সমস্থিতি বা আইসোস্ট্যাসি হচ্ছে এই যে ভূত্বকের বিভিন্ন অংশ, যেরকম পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, তারপরে সামুদ্রিক অঞ্চল, হ্রদ, এই যে বিভিন্ন ভূভাগ রয়েছে, তাদের ভারসাম্য বজায় রেখে যে যার অবস্থান করছে। তো এই যে ভারসাম্যটা বজায় রাখছে, তার তো একটা কারণ আছে। তো এই যে ভারসাম্য বজায় রেখেছে, তারা যে যার নিজেদের জায়গায় সুস্থিরভাবে রয়েছে, এই বিষয়টাকেই বলা হচ্ছে সমস্থিতি বা আইসোস্ট্যাসি। এর কিছু তত্ত্ব রয়েছে। এই বিভিন্ন ভূবিজ্ঞানীরা এই সমস্থিতিটা তাদের তত্ত্বের মাধ্যমে প্রমাণ করেছেন, সমস্থিতি সম্পর্কে তাদের তত্ত্ব প্রকাশ করেছেন।
সেগুলো কি তারা বিভিন্ন তাদের নিজস্ব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এইগুলিকে প্রমাণ করেছেন এবং একটি তত্ত্বের আকারে প্রকাশ করেছেন। এই পুরো বিষয়বস্তুগুলো আমরা আজকে জানব। তাহলে প্রথমেই কি সমস্থিতি সংজ্ঞা কি সেটা আমরা জেনে নিব। ভূত্বকের বিভিন্ন অংশ যেমন পর্বত, মালভূমি, সমভূমি, হ্রদ, দেখা যাচ্ছে ঠিকঠাক, সমুদ্র, প্রভৃতি বিভিন্ন উচ্চতায় তাদের ভারসাম্য বজায় রেখে বিভিন্ন উচ্চতায় তাদের ভারসাম্য অবস্থান করছে। তাদের ভারসাম্য অবস্থায় অবস্থান করছে। ভূত্বকের এই ভারসাম্যকে সমস্থিতি বা আইসোস্ট্যাসিস বলা হয়। ঠিক আছে, তাহলে ভূত্বকের বিভিন্ন অংশ কি? যেমন পর্বত, মালভূমি, সমভূমি, হ্রদ, সমুদ্র, আরো তো কত কিছু রয়েছে, ভ্যালি রয়েছে, তারপরে বদ্বীপ রয়েছে। ভূপ্রকৃতির যে বিভিন্ন রূপ, যেভাবে আপ অ্যান্ড ডাউন, মানে সমান তো নয়, আপ অ্যান্ড ডাউন ভাবেই তো ভূপ্রকৃতি তৈরি হয়েছে। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও মাঝারি উচ্চতায় রয়েছে। তো এইগুলো কি তাদের ভারসাম্য বজায় রেখেই তো তারা এরকম ভাবে গঠিত হয়েছে, অবস্থান করছে। তো এই যে বলছে যে এই যে ভারসাম্যে তারা রয়েছে, এই ভূত্বকের এই ভারসাম্যের এই অবস্থাটাকে বলা হচ্ছে আইসোস্ট্যাসিস। ঠিক আছে, আচ্ছা। গ্রিক শব্দ আইসোস, মানে আইসোস্ট্যাসিস, আইসোস এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এর অর্থ হলো সমতা, সমতা বা সমান। তাহলে গ্রিক শব্দ আইসোসের অর্থ হলো সমতা বা সমান। পরীক্ষায় আসতে পারে আইসোস কথার অর্থ কি, আবার আসতে পারে আইসোস শব্দটা কি শব্দ। যেমন আইসোস শব্দটা কি শব্দ হলে লিখতে হবে গ্রিক শব্দ, আর আইসোস কথার অর্থ কি যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলতে হবে সমতা বা সমান। স্ট্যাটিস
STATIS। স্ট্যাটিস শব্দের অর্থ হলো অবস্থা বা স্টেট। অবস্থা বা স্টেট। এই স্ট্যাটিস কথাও কিন্তু গ্রিক শব্দ, মানে স্ট্যাটিস শব্দটাও হচ্ছে গ্রিক শব্দ, এটার অর্থ হচ্ছে অবস্থা বা স্টেট। তাহলে এই দুটো যদি একসাথে আমরা মিলিত করি, আর এই যে হাফ হাফ কথা যে আইসোস আর স্ট্যাটিস, এই দুটি মিলিত হয়েই হয়েছে আইসোস্ট্যাসি। এই দুটি কথা একসাথে মিলিত হয়ে আইসোস্ট্যাসি শব্দটি এসেছে এবং তার মানে দাঁড়ালো সমান অবস্থা। সমান অবস্থা বা সমতা। বা সমান অবস্থায় স্থিতি বা সমস্থিতি। তাহলে সমস্থিতি কথাটা কিভাবে এলো? আইসোস্ট্যাসি মানে সমান অবস্থা বা সমতা বা সমান অবস্থায় স্থিতি বা সমস্থিতি। ঠিক আছে, আচ্ছা পরের অংশে কি আছে, পরের অংশে যাওয়া যাক। তাহলে সমস্থিতি কি? সাম্য অবস্থা বজায় রাখা, এটাই হচ্ছে সমস্থিতি। সাম্য অবস্থা কিসের? ভূমিরূপের বিভিন্ন অংশে, যেমন পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পড়ার দিকে এগোই। আগের পড়াতে আমরা সমস্থিতির সংজ্ঞা জানতে পেরেছি, এবার আমরা পরের কোশ্চেনে আসব। এই সমস্থিতি কথাটি কে প্রথম ব্যবহার করেন? আমেরিকান ভূতত্ত্ববিদ ডাটন, C.E. ডাটন, DUTTON, 1859 সালে সর্বপ্রথম এই আইসোস্ট্যাসি শব্দটি ব্যবহার করেন। তাহলে কি? আমেরিকান ভূতত্ত্ববিদ ডাটন
1859 সালে সর্বপ্রথম আইসোস্ট্যাসি শব্দটি ব্যবহার করেছিলেন। আচ্ছা, আইসোস্ট্যাসির মূল ধারণা কি? আইসোস্ট্যাসির মূল ধারণা হচ্ছে এই যে ধরো পর্বত, মালভূমি, নদী, সমভূমি এই জিনিসগুলো রয়েছে, মানে এটা মনে করো ভূভাগ, ঠিক আছে? এই যে জিনিসগুলো রয়েছে, এই সমস্থিতির তত্ত্ব কি বলছে? এই সমস্থিতির তত্ত্ব বা তত্ত্বের মূল ধারণা বলছে যে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে এই ভূভাগের অংশগুলি ভাসমান অবস্থায় রয়েছে, ভাসমান অবস্থায় রয়েছে। ভাসমান অবস্থায় কিভাবে রয়েছে? তাদের উচ্চতা অনুসারে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় রয়েছে। অ্যাস্থেনোস্ফিয়ার, মনে করো এটা অ্যাস্থেনোস্ফিয়ার। এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে তাদের উচ্চতা অনুসারে ভাসমান অবস্থায় রয়েছে। যাদের উচ্চতা বেশি এবং ঘনত্ব কম, মানে যাদের ঘনত্ব কম তাদের দেখা যাচ্ছে উচ্চতা বেশি এবং তারা বেশি উঁচুতে অবস্থান করছে, আবার যাদের ঘনত্ব বেশি সেগুলো যাদের ঘনত্ব বেশি এবং উচ্চতা কম তারা একটুখানি নিচু হয়ে অবস্থান করছে। এটা একটা তত্ত্ব বলছে, আর মানে মূল ধারণার এটা একটা অংশ। আর একটা অংশ বলছে, আচ্ছা এটা আবার বলছে যে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে তারা সমানভাবে চাপ প্রয়োগ করে অবস্থান করছে, ঠিক আছে? মানে সমচাপ, তার ওপরে সবাই সমানভাবে অবস্থান করছে, মানে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে। আর একটা অংশ কি বলছে? আর একটা অংশ বলছে এই উচ্চতা এবং ঘনত্বের ওপরে নির্ভর করে এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর অবস্থান করলেও তারা যতটা ওপরে, মানে অ্যাস্থেনোস্ফিয়ারের যতটা ওপরে তারা অবস্থান করছে, মানে তাদের উচ্চতা যতটা আছে তাদের নিচেও ঠিক ততটাই রয়েছে, ঠিক আছে? তাদের নিচেও ঠিক বলছে যে ততটাই রয়েছে, মানে যতটা, এই যে বরফ যেরকম থাকে 1/10 অংশ, মানে সমুদ্রের নিচে থাকে 10 ভাগ আর ওপরে থাকে 1 ভাগ। তো এটা বলছে অনেকটা সেরকমই যে ওপরে যতটা অংশ থাকে নিচেও ঠিক ততটা অংশ থাকে, বা তার বেশি ছাড়া কম না। এটা বলছে যে সমানুপাতিক, সমানুপাতিক বলছে সমান অনুপাত, মানে উপরে যা থাকবে নিচেও তাই থাকবে। তো এইভাবে দুটো মূল ধারণার উপরে সমস্থিতির তত্ত্বটা নির্ভর করছে, ঠিক আছে? পরের অংশে আসি, মুছে দিলাম। আচ্ছা, এই সমস্থিতি তত্ত্বে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, প্রতিবিধান তল। প্রতিবিধান তল বা একে কম্পেনসেশন লেভেলও বলা হয়। প্রতিবিধান তল বা কম্পেনসেশন লেভেল। এই প্রতিবিধান তল বা কম্পেনসেশন লেভেলটা কি? মনে করো ভূ অভ্যন্তরের এটা কোনো একটা গভীরতা, যে গভীরতায় চাপ বা পীড়নের বেগ সমান, মানে এই পর্বত বা মালভূমি বা সমভূমি বা সামুদ্রিক অঞ্চল যাই বলো সবই এই একটা স্তরের ওপরে বা একটা লেভেলের ওপরে সমানভাবে চাপ প্রয়োগ করছে, তারা এর নিচে চলে আসছে না, এর নিচে চলে আসছে না, তারা এই প্রতিবিধান এই তলটার উপরে সমানভাবে তারা চাপ প্রয়োগ করছে। তো এই তলটাকে তাই বলা হচ্ছে
প্রতিবিধান তল বা কম্পেনসেশন লেভেল। সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি? ভূ অভ্যন্তরের যে গভীরতায় এটা মুছে দিচ্ছি, চাপ বা পীড়নের পরিমাণ, ভূ অভ্যন্তরের যে গভীরতায় চাপ বা পীড়নের পরিমাণ সমান, চাপ বা পীড়নের পরিমাণ সমান, তাকে বলা হয়, মানে সেই তলকে বলা হচ্ছে প্রতিবিধান তল। প্রতিবিধান তল বা কম্পেনসেশন লেভেল। ঠিক আছে, পেনের কালিটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আমি পেনটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে কম্পেনসেশন লেভেল বা প্রতিবিধান তল কি সেটা আমরা জানলাম। চলে যাব পরের পার্টে। এটা মুছে দিচ্ছি এবার। পরের অংশ আসছে হচ্ছে ধারণার সূত্র বা সমস্থিতি তত্ত্বের ধারণার সূত্র। প্রথম কি, নিউটনের অভিকর্ষ ধারণা। নিউটনের অভিকর্ষ ধারণা। আচ্ছা, নিউটন কি বলছেন? নিউটন বলছেন যে পৃথিবীর অভিজ্ঞত গোলাকৃতির জন্য, মানে পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলাকৃতি, পুরো গোল কিন্তু নয়, অভিজ্ঞত গোলাকৃতির জন্য অভিকর্ষ বল কিন্তু পরিবর্তন হয়, মানে সকল গোলার্ধে সমান নয়। অভিকর্ষ বলের তারতম্য ঘটে হচ্ছে অক্ষাংশের তারতম্যের জন্য। নিরক্ষরেখায় এর মান সবচেয়ে কম, 0 ডিগ্রি হচ্ছে অক্ষাংশ, এবং যত তুমি উত্তরে যাবে এবং দক্ষিণে যাবে এর মান ক্রমশ বাড়তে থাকবে। এবং অভিকর্ষ বলেরও একটা তারতম্য দেখা যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এই পৃথিবীর অভ্যন্তরের যে শিলা রয়েছে তাদের ঘনত্ব এবং ভূমিরূপের উচ্চতার জন্য এই অভিকর্ষ বলের তারতম্য লক্ষ্য করা যায়। শিলার ঘনত্ব, উচ্চতার তারতম্য, মানে ভূমিরূপের উচ্চতার তারতম্যের জন্য অভিকর্ষ মানের তারতম্য ঘটে। যেমন ধরো অভিকর্ষ মান এখানে যেমন হওয়া উচিত, ভুল বললাম,
যেমন ধরো অভিকর্ষমান এখানে যেমন হওয়া উচিত, এই একই অক্ষাংশ যদি আমরা রাখি তাহলে এই অক্ষাংশ অভিকর্ষমান কিন্তু একই রকম হওয়া উচিত, মানে একই অক্ষাংশের অভিকর্ষমান একই হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে অভিকর্ষমান হচ্ছে এখানে সেই অভিকর্ষমান হচ্ছে না, তার থেকে বিচ্যুতি ঘটছে। কেন বিচ্যুতি ঘটছে? কারণ এইখানটায় একটা পর্বত অবস্থান করছে, পাহাড় বা পর্বত অবস্থান করছে। এই পর্বতের মধ্যে যে শিলা তাদের ঘনত্ব এবং তাদের আকর্ষণ, তারা যে আকর্ষণ করছে তার জন্য অভিকর্ষ মানের বিচ্যুতি ঘটছে। তো এর থেকে নিউটনের এই ধারণার ভিত্তিতে যখন এই একটা পরীক্ষা করা হলো তখন দেখা যাচ্ছে যে অভিকর্ষ মানে বিচ্যুতি ঘটছে। এর থেকে আইসোস্টেসিস একটা ধারণার সূত্রপাত হয়েছে, মানে এখান থেকে তারা ভাবলেন যে এরকম তো হওয়ার কথা না, নিশ্চয়ই অন্য কিছু ব্যাপার আছে, তাহলে এটাকে নিয়ে আরো বেশি পরীক্ষা করতে হবে। ঠিক আছে, নেক্সট আসছে পি বুগের অভিকর্ষ অসঙ্গতি। আর একটা রয়েছে জর্জ এভারেস্টের অভিকর্ষ অসঙ্গতি। জর্জ এভারেস্ট এই ধারণাটা দিয়ে সূত্রপাত করেন। তিনি এই পরীক্ষাটা করেছিলেন এভারেস্টের ওপরে, আর জর্জ এভারেস্টের নাম অনুসারে কিন্তু এভারেস্টের নামকরণ করা হয়েছে। তাহলে ধারণার সূত্রপাতে কি নিউটনের অভিকর্ষ ধারণা, পি বুগেরের অভিকর্ষ অসঙ্গতি আর জর্জ এভারেস্টের অভিকর্ষ অসঙ্গতি, এইগুলি হচ্ছে এই সমস্থিতি ধারণার সূত্রপাত। নেক্সট আসছি, সমস্থিতি ধারণা মূলত এইরি এবং প্র্যাট এই দুজনের ধারণাকেই বেশি মান্য করা হয়েছে, আর এবং প্র্যাটের তত্ত্বকেই বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা মুছে দিচ্ছি, আমাদের পরের অংশে যেতে হবে। সমস্থিতি তাহলে কি? এই যে সমতা বজায় করে সহাবস্থানে অবস্থান করছে পর্বত, মালভূমি বা ভূমিরূপের এই বিভিন্ন যে অবস্থা, সেই জিনিসটাকে বলা হচ্ছে সমস্থিতি। এই সমস্থিতির ওপরে বিভিন্ন ভৌগোলিকগণ বিভিন্ন তত্ত্ব প্রকাশ করেছেন। আচ্ছা, সমস্থিতি তত্ত্বে এইরি এবং প্র্যাটের ধারণা বেশি প্রাধান্য পেয়েছে। এইরি এবং প্র্যাটের তত্ত্বই বেশি প্রাধান্য পেয়েছে। আমরা প্রধানত এখানে এইরি এবং প্র্যাটের তত্ত্বটাই পড়ব। প্রথমে আমরা পড়ব এইরির তত্ত্ব। এইরি 1855 সালে সর্বপ্রথম ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী স্যার জর্জ বিডল এইরি সমস্থিতির ধারণা দেন।
তাহলে কি 1855 সালে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী এইরির পুরো নাম হচ্ছে স্যার জর্জ বিদ্যেল এইরি সমস্থিতি তত্ত্বের ধারণা দেন বা সমস্থিতি তত্ত্বটি প্রকাশ করেন। এইরি পদার্থের ভাসমানতা তত্ত্বের ওপর নির্ভর করে, মানে পদার্থের ভাসমানতার তত্ত্বের ওপরে এইরি সমস্থিতি তত্ত্বটি প্রতিষ্ঠিত। পদার্থের ভাসমানতার তত্ত্ব হচ্ছে ল অফ ফ্লোটেশন। পদার্থের ভাসমানতার তত্ত্ব ল অফ ফ্লোটেশন, এই তত্ত্বের ওপরে এইরির সমস্থিতি তত্ত্বটি প্রতিষ্ঠিত রয়েছে। ঠিক আছে, তো তিনি কি বলছেন, তার তত্ত্বের মূল বক্তব্য কি? আমরা কিছুক্ষণ আগেই তত্ত্বের মূল ধারণা বা কিসের ওপর তত্ত্বটি প্রতিষ্ঠিত বা কোথা থেকে এই তত্ত্বটির চিন্তা ভাবনা এসছে বা সমস্থিতি সম্পর্কে ধারণা এসছে সেটা আমরা পড়েছি। তো আমরা সেখান থেকেই পরের অংশটা বুঝবো। এটা মুছে দিচ্ছি।